নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের আমাদের আলোচনা ইএলএসএস ফান্ড নিয়ে, অর্থাৎ এমন একটা ট্যাক্স সেভিং মেকানিজম বা উপায়, ট্যাক্স বাঁচানোর উপায়, যেটা অন্যান্য বহু ট্যাক্স বাঁচানোর ইনস্ট্রুমেন্টস থেকে অনেক অনেক বেটার। তাহলে ইএলএসএস এর ফুল ফর্মটা আগে জেনে নিই। ইএলএসএস মানে হচ্ছে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমস। এটা এক ধরনের মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ড সাধারণত তার 65% ইনভেস্টেবল অ্যামাউন্ট, অর্থাৎ বিনিয়োগযোগ্য টাকা, তারা ইকুইটিতে বিনিয়োগ করে এবং বাকিটা ডেট বা মানি মার্কেটে তারা বিনিয়োগ করে থাকে। এটার সুবিধা কি? এটা কিভাবে এইটা ট্যাক্স সেভ করে? ধরে নেওয়া যাক যে কোনো মানুষের তারা যারা রোজগার করছেন তার থেকে অন্তত 1.5 লক্ষ টাকা এমন রয়েছে যেটা কোনো কিছুতে বিনিয়োগ না করলে, কোনো ট্যাক্স সেভিং ইনস্ট্রুমেন্টসে বিনিয়োগ না করলে সেটার ওপর 46,800 টাকা অবধি ট্যাক্স দিতে হবে। তাহলে সেই 46,800 টাকা ট্যাক্স না দিয়ে আপনি যদি পুরোপুরি ট্যাক্সটা বাঁচাতে চান, সেক্ষেত্রে ইএলএসএস বা ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমসের কিন্তু কোনো জুড়ি নেই। এবার এই 1.5 লক্ষ টাকাটা আপনি কিভাবে বাঁচাতে পারেন, সেটা হচ্ছে আপনাকে সাধারণত একটি অর্থবর্ষ, ভারতে অর্থবর্ষ শুরু হয় এপ্রিল থেকে এবং শেষ হয় মার্চের মধ্যে, অর্থাৎ এই 1 বছরের মধ্যে আপনি ইচ্ছে করলে এসআইপির মাধ্যমে আপনি এই ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করতে পারেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ 12,500 টাকা করে প্রত্যেক মাসে বিনিয়োগ করলেন। অথবা আপনার মনে হল না আমি এককালীন টাকা বিনিয়োগ করব, একসঙ্গে বিনিয়োগ করব, সেক্ষেত্রে আপনি বছরের যে কোনো সময়ও আপনি এই 1.5 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করতে পারেন। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্যান্য মিউচুয়াল ফান্ডস আপনি যে কোনো সময় বিক্রি করে দিতে পারেন, কিন্তু ইএলএসএস যখন আপনি বিনিয়োগ করবেন তখন কিন্তু আপনাকে সেই ফান্ডটা অন্তত 3 বছর লক ইন পিরিয়ড থাকবে। তার মানে আপনি 3 বছরের মধ্যে এই মিউচুয়াল ফান্ডটি বিক্রি করতে পারবেন না। তবে এর সঙ্গে এবার তুলনায় আসি এর রিটার্ন। দেখুন, গত 10 বছরে হিস্টোরিক্যাল যদি অ্যাভারেজ অ্যানুয়ালাইজ রিটার্ন দেখি, অর্থাৎ কত ফেরত দিয়েছে বিনিয়োগকারীদের, সেটা কিন্তু ভীষণ ভীষণ আকর্ষণীয়। 12% অ্যাভারেজ অ্যানুয়ালাইজ রিটার্ন পাওয়া গিয়েছে এই ইএলএস স্কিমসগুলো থেকে বা ফান্ডসগুলো থেকে, যেটা অবশ্যই আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বলুন বা জিপিএফ বলুন বা ন্যাশনাল পেনশন স্কিমের কথা আমি একটু পরে আসছি, জিপিএফ বা আপনার পিপিএফ এর থেকে ডেফিনেটলি বেটার রিটার্ন দিয়েছে। শুধু তাই না, দেখুন পিপিএফ এর ক্ষেত্রে সেখানে কিন্তু 15 বছরের লক ইন পিরিয়ড রয়েছে, তার তুলনায় কিন্তু ইএলএসএস ফান্ড কিন্তু মাত্র 3 বছরের লক ইন পিরিয়ড। এবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে 3 বছর পর দেখা গেল যে আপনার লক ইন পিরিয়ড উঠে গেছে, সেক্ষেত্রে আপনি ফান্ডটা বিক্রি করতে চাইছেন। সেই অবস্থায় আপনি যদি ফান্ডটা বিক্রি করেন তার উপর কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন লাগবে, এলটিজিসি লাগবে। সেক্ষেত্রে সেটার পরিমাণ হবে 10%। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আপনার যদি লাভের পরিমাণ, অর্থাৎ আপনি যদি ইএলএসএস স্কিমটা কিনে থাকেন এবং আপনার লাভের পরিমাণ তো 1 লাখের ওপর যদি উঠে যায়, তবে মাত্র কিন্তু সেটা ট্যাক্সেবল হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা রিটার্ন আপনার মূল প্রিন্সিপালের ওপর যদি হয় এই 3 বছর পর, তবেই কিন্তু এই এক্সেস 1 লাখের ওপর অতিরিক্ত যে প্রফিট, সেই প্রফিটের ওপর কিন্তু আপনার ট্যাক্স লাগবে। এবার চলে আসি ডিভিডেন্ডের কথা, যে এই ইএলএসএস ফান্ড কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতনই ডিভিডেন্ড দিয়ে থাকে। যারা ডিভিডেন্ড অপশনস অপ্ট করবেন বা চাইবেন ডিভিডেন্ড অপশনস, তারা ইচ্ছে করলে এই ডিভিডেন্ড পেতে পারেন, কিন্তু এই ডিভিডেন্ড কিন্তু ট্যাক্সেবল একটা পর্যায় পর্যন্ত, যেখানে কিন্তু আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনার সেই ডিভিডেন্ড ইনকামটা ট্যাক্সেবল হবে। আচ্ছা, এবার চলে আসি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমসের সঙ্গে অন্যান্য মিউচুয়াল ফান্ডসের পার্থক্য। দেখুন, অন্যান্য মিউচুয়াল ফান্ডসে কিন্তু ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, সেটা কিন্তু ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে পাওয়া যায়। এটা একটা বড় সুবিধা। ন্যাশনাল পেনশন স্কিমের ক্ষেত্রে আপনি যদি টাকা বিনিয়োগ করেন, সেটা কিন্তু লক ইন পিরিয়ড একেবারে রিটায়ারমেন্টের সময়, সেটা কিন্তু তার আগে আপনি সেই লক ইন পিরিয়ড থেকে বেরোতে পারবেন না ন্যাশনাল পেনশন স্কিমের ক্ষেত্রে। সেটা কিন্তু ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, মাত্র 3 বছর লক ইন পিরিয়ড রাখলেই হবে।
আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, দেখুন ইএলএস ফান্ডে কারা বিনিয়োগ করতে পারেন। ধরুন আপনার হোম লোন রয়েছে, সেক্ষেত্রে হোম লোন যদি আপনার প্রিন্সিপাল পার্ট 1.5 লক্ষ টাকার মতন আপনার বাঁচিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার আলাদা করে ইএলএসএস ফান্ড কেনার কিন্তু কোনো মানে হয় না। আরেকটা ব্যাপার, ধরুন কিছু মানুষ রয়েছেন যারা অবশ্যই যারা জেনারেল ইন্স্যুরেন্স, নিজেদের লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছেন, সেক্ষেত্রে যে পরিমাণ টাকাটা তারা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছেন সেই পরিমাণ টাকা বার্ষিক সেটা 1.5 লক্ষ টাকা থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া যায়, তবে যেটুকু টাকা বাঁচবে সেটুকু টাকা কিন্তু ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। অর্থাৎ যাদের কোনো ধরনের বিনিয়োগ নেই বা ইন্স্যুরেন্স নেই কিন্তু ট্যাক্স বাঁচাতে চান, সেক্ষেত্রে তারা পুরো 1.5 লক্ষ টাকা অবধি ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কিন্তু যাদের হোম লোন রয়েছে তাদের প্রিন্সিপাল পার্টটা যদি 1.5 লক্ষ টাকার কম থাকে, তাহলে বাকি টাকাটুকু ইএলএসএস ফান্ডে ব্যবহার করা যেতে পারে। আবার দেখা গেল কিছু মানুষের আপনার হোম লোন রয়েছে, তাদের লাইফ ইন্স্যুরেন্সের রয়েছে, এই দুটো যোগ করে যদি দেখা যায় তাদের 1.5 লক্ষ টাকা অবধি পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে বাকি টাকাটুকু ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। সুতরাং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অনেক মানুষ ইউলিপের সঙ্গে ইএলএসএস তুলনা করতে চান। ইউলিপ মানে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। এখানে ইউলিপও কিন্তু তাদের একটা মেজর টাকা তারা ইকুইটি মার্কেটে বা আপনার ডেট ফান্ড বা লিকুইড ফান্ডে বিনিয়োগ করে থাকেন, এবং সেখানে তারা কি করেন, সেখানে তারা দেখাবার চেষ্টা করেন যে এটা একটা ইন্স্যুরেন্স একটা পার্ট রয়েছে, আবার একটা ইনভেস্টমেন্ট পার্টও রয়েছে। কিন্তু এটা বুঝতে হবে যে ইউলিপের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ টাকাটাই ডেট মার্কেট বা লিকুইড মার্কেটে বিনিয়োগ করা হয়। এখানে কিন্তু ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি পরিমাণ টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়, যাতে রিটার্নটা বেশি পাওয়া যায়, এবং হিস্টোরিক্যালি সেটা প্রমাণই হচ্ছে যে অবশ্যই ইউরোপের থেকে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমস বেশি রিটার্ন দিয়েছে। তাহলে এবার চলে আসি হচ্ছে যে এর প্রকৃতিটা কীরকম। এর প্রকৃতিটা হচ্ছে হাইব্রিড ইন নেচার। হাইব্রিড মানে হচ্ছে এরা ইকুইটিতেও বিনিয়োগ করে আবার ডেট মার্কেটেও বিনিয়োগ করে থাকে। এরপর চলে আসি হচ্ছে যে গত 10 বছরে মোটামুটি 10টা খুব ভালো এই ইএলএসএস ফান্ড কি যারা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আবার বলছি যে এগুলো কোনো রিকমেন্ডেশনস নয়, এটা কেবল একটা এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমি দেখাবার চেষ্টা করছি। আমাদের হাতে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী যে 4-5টা ফান্ড খুব ভালো পারফরমেন্স দিয়েছে তাদের কথায় আজকে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে ডিএসপি ট্যাক্স সেভার ফান্ড রেগুলার প্ল্যান। তারা গত 10 বছরে 16.16% রিটার্ন দিয়েছে। এবার চলে আসি 2 নম্বর হচ্ছে আইডিএফসি ট্যাক্স অ্যাডভান্টেজ ইএলএসএস ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ। তারা 16.02% রিটার্ন দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া ট্যাক্স প্ল্যান গ্রোথ, তারা 15.46% রিটার্ন দিয়েছে। এবং এক্সেস লং টার্ম ইকুইটি গ্রোথ, তারা 18.09% রিটার্ন দিয়েছে। না মানে এক কথায় দুর্দান্ত রিটার্ন। কারণ 12% যদি আমি যে অ্যানুয়ালাইজ রিটার্নের কথা বলছিলাম, যে ধরুন 10 বছরে 12% রিটার্ন মানে আপনার টাকা 3 গুণ হয়ে যায়। ধরুন কেউ যদি 10,000 টাকা ইএলএসএস ফান্ডে বিনিয়োগ করে এবং 12% রেটে সেটা গ্রো করে, তার মানে 10 বছর পর সেটা প্রায় 30,000-এর কাছাকাছি চলে যাবে। একইভাবে সেটা যদি 18% রিটার্ন দেয়, তার মানে সেটা টাকাটা আপনার 4 গুণ হয়ে যাচ্ছে, যেটা অফকোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস লং টার্ম ইকুইটি ফান্ড করে দেখিয়েছে। সুতরাং এই ইএলএসএস ফান্ড শুধু আপনার টাকাই বাঁচাচ্ছে তা নয়, এর সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ভীষণ একটা ইমপ্রেসিভ রিটার্ন দিচ্ছে। আপনি অবশ্যই ইন্স্যুরেন্সে আপনি জেনারেল ইন্স্যুরেন্স কিনলে সেটাও আপনার ট্যাক্স সেভ করে নিঃসন্দেহে, কিন্তু অবশ্যই এটা এত রিটার্ন দেয় না যেগুলো সাধারণত এই ইএলএসএস ফান্ডগুলো দিয়ে থাকে, এই মিউচুয়াল ফান্ডসগুলো দিয়ে থাকে। কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে যে ইএলএসএস ফান্ডের সঙ্গে কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড ঝুঁকি থাকছেই, শর্ট টার্ম ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে, কারণ শেয়ার মার্কেটে এই ভোলেটিলিটির দোদুল্যমানতা কিন্তু চিরকালই থাকে। তাহলে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, হাত জোর করে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি ভবিষ্যতে আরেকটা নতুন ভিডিও আনতে পারি অনুপ্রাণিত হয়ে। নমস্কার।